ঠিক আছে, ফার্স্টে আসুন। অ্যাটম ইকোনমি, এই টার্মটা তো আশা করি তোমাদের মনে আছে, আমি একটু শর্টে বলে দিই। জিনিসটা ছিল এরকম, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট বিক্রিয়কের ভর ইন্টু 100%। এটা ছিল আমার অ্যাটম ইকোনমি, তাই তো? তো বুয়েটে লাস্ট মনে হয় 17 না 18তে অ্যাটম ইকোনমি কোশ্চেন আসছিল। ধরো আমি ওইটার অনুরূপে একটা কোশ্চেন, মনে করো তুমি কি বানাবা, আহ ধরো তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড বানাইতে চাও, ডাবল উৎপাদ লাগে, তাই তো? এটা দিয়ে দেওয়া যায়। মনে করো তুমি ম্যাগনেসিয়াম কার্বনেট ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাই দাও, ঠিক আছে? আরেকজন ম্যাগনেসিয়ামকে জারণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাই দাও। এখন বলো, এখানে ম্যাগনেসিয়ামের এমজিওর অ্যাটম ইকোনমি কত, আর এখানে এমজিওর অ্যাটম ইকোনমি কত? ফার্স্ট, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর মনে করো 24, প্রথমটার ক্ষেত্রে 47.619%। দ্বিতীয়টা 100%। ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো প্রথমটার ক্ষেত্রে এই আসতেছে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে এমজিও। এমজি যদি 40 হয় তাহলে এমজিও আর সরি এটা 24 হলে টোটালটা 40। আর সবসময় মোট বিক্রিয়ক অথবা মোট উৎপাদ যে কোনো একটা দিয়ে ভাগ দিতে পারো। এটা মোট বিক্রিয়কের ভরও যা, মোট উৎপাদের ভরও কিন্তু তাই, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এটা ভাগ করলে আসে 84। এটা হচ্ছে প্রথমটার এখন অ্যাটম ইকোনমি। আর দ্বিতীয়টাতে দেখো এমজিও একমাত্র উৎপাদ, উৎপাদ একটা থাকলে এই সবসময় 100% হয়, এটা মনে রাখবা। উৎপাদ যদি একটাই থাকে তাহলে অ্যাটম ইকোনমি সবসময় তোমার 100%ই হবে। তাইলে তোমার এরকম দুইটা বা তিনটা বিক্রিয়া দিয়ে ওরা অ্যাটম ইকোনমি কম্পেয়ার করতে দিতে পারে। এখন লাস্ট একটা কোশ্চেন উত্তর দাও, এই দুইটার মধ্যে কোনটা বেশি পরিবেশ বান্ধব? দ্বিতীয়টা। কারণ কাঙ্ক্ষিত উৎপাদ বেশি হয়েছে, অপ্রয়োজনীয় উৎপাদ কম হয়েছে। সাইড উৎপাদ যত কম হয় সেটা তত বেশি পরিবেশ বান্ধব। থ্যাংক ইউ। তাহলে এই দুইটা জিনিস খেয়াল রাখবো, এক হচ্ছে অ্যাটম ইকোনমির সংজ্ঞা, এটা তো দেখলে, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাটম ইকোনমি যত বেশি হবে বা সাইড প্রোডাক্ট যত কম হবে তত অ্যাটম ইকোনমি পরিবেশ বান্ধব হবে। আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, প্রথমে আসো ডিউর জন্য। রাসায়নিক সাম্যাবস্থায় ডিউতে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নাই, তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় ডিউতে খুব মানে বড় সড়ো যে ম্যাথ সচরাচর আমরা যে ম্যাথ গুলো করে থাকি এগুলো ডিউতে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ডিউতে দিবে কি কি? মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ, এটা ডিউ দিবেই, এটা এদের চিরকালীন অত্যন্ত পছন্দের জিনিস। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট
লাসাতেলিয়ান নীতি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই দুইটা যে কোনো একটা পাবা, হয় লাসাতেলীয় পাবা নাইলে গ্রাফ পাবা রাসায়নিক সাম্যাবস্থা থেকে। 3 কেপিকেসি, কেপিকেসি রিলেটেড কিছু কোশ্চেন পাবা, একক, সমীকরণ, সম্পর্ক, এই টাইপের কিছু একটা কোশ্চেন পাবা। ভাই একক আর কি নাই বলবো না? হ্যাঁ, একক চাইলে নাই বলবো না, একক নাই তো। এক এখন চাইলে যদি অপশনে নাই থাকে তো নাই দিও, কিন্তু অপশনে ওরা নাই নাও দিতে পারে, ওরা সচরাচর পুরান বইগুলো ফলো করে আমি যতদূর দেখছি, বুয়েট ছাড়া বাকি সব পুরান বই ফলো করে। এই জন্য একক যদি নাই অপশনে না থাকে তাহলে তো যেটা আসার কথা সেটাই দিও, নাই অপশনে না থাকার সম্ভাবনাই বেশি। এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট ডিউর জন্য মাথায় রেখো। গ্রাফ, গ্রাফের নমুনা আমি একটা দুইটা দিচ্ছি, লাসাতেলীয় নীতি, আর একটা হচ্ছে তোমার কেপিকেসি রিলেটেড টার্ম গুলো। অঙ্ক দেওয়ার চান্স খুব কম, দিলে বুয়েটের জন্য যা করতেছো, আই মিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যা ম্যাথ করতেছো ও মোর দ্যান এনাফ হয়ে যাবে। একটা স্ক্রিনশট নিয়ে আচ্ছা রাখো। দাদা, ওই যে আমরা আলফা ধরে কিছু কিছু মাঝে মাঝে প্রমাণ করে আসছি না, কিছু উৎপাদার কিসের যদি কোশ্চেনটা বলো। দাদা, মানে আমরা আলফা ধরে যে ওই যে মাঝে মাঝে কেপিকেসি সূত্র যেগুলো প্রমাণ করছিলাম অনেক হ্যাঁ, কিসের, সেগুলো কি মুখস্থ করে যাওয়ার দরকার আছে ডিউর জন্য, যে হঠাৎ করে দিয়ে না দেয় মানটি? ডিউর জন্য মুখস্থ না করলেও বুয়েট পরীক্ষার সময় তো আমি বলছি সূত্র দিয়ে করতে পারলে ভালো হয়, সেই হিসাবে এখন তো এমনিও মুখস্থ করার লাগতেছে, বাট ডিউতে ওইগুলো দিয়ে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে, ছোট ছোট ম্যাথ দিতে পারে। আচ্ছা এখানে তো তিনটা দিয়েছি, 4 নম্বরে ছোট ম্যাথ টাইপের কিছু একটা দিতে পারে, বাট আলটিমেট এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট। দাদা ডিউতে তো রিটার্নও থাকবে। রিটেনের জন্য আমি এইটুকুই দিছি, রিটেনে তো ক্যালকুলেটর নাই, আছে? না দাদা। সেই জন্যই বলতেছি। গ্রাফ দিয়ে শুরু করি। আর ফর রেট, রেট মিন্স বিক্রিয়ার হার, ঠিক আছে? তাহলে হার ভার্সেস টাইম যদি হয় সাম্যাবস্থার ক্ষেত্রে, এটা সাম্যাবস্থার গ্রাফ, হ্যাঁ, সাম্যাবস্থার ক্ষেত্রে হার ভার্সেস টাইম যদি হয় তাইলে গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে দুইটা রেট যে সময় থেকে মিশে যাবে ওই সময় থেকে সাম্যাবস্থা স্টার্ট। এখন অ্যারোটা নোটিস করো, ওপেন ফর অল, এটা আরএফ না আরবি, মানে এটা সম্মুখ বিক্রিয়ার হার না পশ্চাৎ বিক্রিয়ার হার? পশ্চাৎ বিক্রিয়া, আরবি। শিওর? আরএফ, সবাই একমত? হ্যাঁ আরএফ। আরিফ দাদা। ও জি ভাই, ঠিক আছে আরএফ। এটা আরএফ না আরবি? তাড়াতাড়ি। দাদা আরএফ। সামান্য একটু কমন সেন্স খাটাইলেই তো হয়, সম্মুখ বিক্রিয়ার হার একটা সময় কমবে, কারণ সম্মুখ বিক্রিয়ার হার শুরুতে থাকে হাইয়েস্ট, পশ্চাৎ বিক্রিয়ার হার শুরুতে থাকে লোয়েস্ট, এটা বাড়ে এটা কমে, ফলে একটা সময় যে দুইটা সমান হয়, ঠিক আছে? রিটেনে গতবার এই গ্রাফটাই আঁকতে আসছিল, জাস্ট এই গ্রাফটা আঁকো, আর কিছু বলে নাই, বুঝছো? এটা রিটেন কোশ্চেনে ছিল, এমসিকিউ তেও দেয় নাই। আর এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যখন ঘনমাত্রা ভার্সেস সময়, তখন একটা পর্যায়ে যে এই দুইটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়ে যাবে। এখন এই গ্রাফ দুই রকম হইতে পারে, এটাও কিন্তু সাম্যাবস্থার গ্রাফ, এটাও যেমন রাইট এটাও তেমন রাইট, অর্থাৎ দুইটা ঘনমাত্রা পরস্পরকে ছেদ করতেও পারে, দুইটা ঘনমাত্রা পরস্পরকে ছেদ নাও করতে পারে, তবে এখানে একটা ট্রিক আছে। এইটার কেসি একের চেয়ে বড় হবে না ছোট হবে এই গ্রাফের জন্য? বহু টাইম লাগাচ্ছ। ছোট হবে, আঙুল দিলাম, এটার কেসি একের চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট। ছোট হবে।
ছোট। তাইলে মাথায় রেখো, আমি যদি কোশ্চেনটা এমন করি যে সাম্যাবস্থার জন্য ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ আঁকো যখন কেসি একের চেয়ে বড়, তখন গ্রাফটা হবে এরকম। খেয়াল করো, এখানে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রার চেয়ে বেশি, খালি চোখে বোঝা যাচ্ছে। এটা প্রোডাক্ট, হ্যাঁ, পি লিখলাম। এটা রিঅ্যাক্ট্যান্ট, আর লিখলাম। তাহলে প্রোডাক্টের ঘনমাত্রা রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রার থেকে বেশি, খালি চোখে বোঝা যাচ্ছে। তাহলে ডেফিনেটলি কেসি একের চেয়ে বড়, এখানে কম। তাহলে ডেফিনেটলি কেসি একের চেয়ে ছোট। ওকে, এর বাইরে এখান থেকে আমার ধারণা আর কোনো গ্রাফ দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে বলো। তাই তো, তাহলে মুছে দিই। আমি বলতেছি আবার, টুকিটাকি জিনিস পরীক্ষার হলে যদি না পারো, এটা অ্যাডমিশন টেস্ট, কত যে পিছাবা তার কোনো গ্যারান্টি নেই। এই কারণে ছোটখাটো কোনো কনফিউশনের জায়গা রাখার, যত না রাখার চেষ্টা করে পারা যায় তত। আচ্ছা, লাসাতেলর নীতি এই বয়সে পড়াইতে পারবো না, নিজ দায়িত্বে পড়ে নিবা। লাসাতেলর নীতি, ভ্যান অফের সমীকরণ একসাথে আমি ধরলাম, ঠিক আছে? লাসাতেলর নীতি, ভ্যান অফের সমীকরণ, সাম্যাবস্থার উপর তাপমাত্রা চাপ ঘনমাত্রার প্রভাব, সাম্যধ্রুবকের উপর তাপমাত্রা চাপ ঘনমাত্রার প্রভাব, এই জাতীয় জিনিসগুলো নিজ দায়িত্বে গুছায় করে নিও, যাতে পরীক্ষার হলে ভুল হওয়ার কোন রকম কোনো অপশন না থাকে। ওকে, এখন আমি তাহলে সাম্যাবস্থার ম্যাথ শুরু করি। দেখো, আমি তোমাদের একটা জিনিস এখানে অঙ্ক করানোর সময় বারবার বলে আসছি, সেটা আবারও বলতেছি। সাম্যাবস্থার ম্যাথে আলফা ধরাটা, একটু মাইক্রোফোনটা অফ রাখবো। সাম্যাবস্থার ম্যাথে সাম্যাবস্থার ম্যাথে আলফা ধরাটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। যদি আলফা ধরাটা টোটালি তোমাদের কোনো ভুল না হয়, তাহলে ম্যাথে ভুল হওয়ার চান্স নেই। আলফা ধরতে ভুল হইলে ম্যাথ ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমি তোমাদের স্পেসিফিক্যালি কতগুলো সূত্র মুখস্থ করাইছিলাম, একটু আবার তোমাদের মনে করাই। এই বিক্রিয়ার সকল অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে করতে পারো। এটার কেপি আর কেসি সমান। এই বিক্রিয়ার সকল অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে করতে পারো। এ আর বি কি ছিল? হাইড্রোজেন এবং আয়োডিনের প্রাথমিক মোল সংখ্যা। তুষিন, আলফা কি ছিল? আলফা হচ্ছে আরে ওই যে পরবর্তী অবস্থায় ঘনমাত্রার মূল সংখ্যা, স্পেসিফিক্যালি বলো। আলফা ঘনমাত্রা না, প্রথম কথা হচ্ছে এইটা। মূল সংখ্যা ওই প্রাথমিক কার? ওই বিক্রিয়কের। হয় নাই। দাদা কেউ যেইটুকু একজন। বিক্রিয়া করবে না ওইটা না, বিয়োজন পরিমাণ। ধ্রুবক। বিয়োজন মাত্রা ওইটা। বিয়োজন বিয়োজনের ধ্রুবক, ঠিক পরিমাণ। আছে। ইন জেনারেল আমরা বলতে পারি বিয়োজন ধ্রুবক। স্পেসিফিক্যালি আলফাটা এখানে কি? বিয়োজনের পরিমাণ। স্পেসিফিক্যালি বলো। সাম্যাবস্থায় হাইড্রোজেন বিয়োজনের আর পরিমাণ। আয়োডিন ঘনমাত্রা মানে মোল সংখ্যা। তাও হয় নাই। স্পেসিফিক্যালি এখানে তাও হয় নাই। স্পেসিফিক্যালি হচ্ছে আলফাটা এইচআই এর মোল সংখ্যা বাই 2। ও আচ্ছা, এখন ভর্তি পরীক্ষা, এত টাইম পাবা না, অত চিন্তা ভাবনা করারও সময় নেই। সো সবকিছু স্পেসিফিক্যালি। আলফা হচ্ছে এইচআই এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2। এ হাইড্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা, বি আয়োডিনের প্রাথমিক মোল সংখ্যা। এই দুইটা তো সবার মনে আছে। হ্যাঁ। আমি আগেও বলছি, রিটেনে এটা সরাসরি সূত্র ইউজ করে করতে পারো, কেউ কোথাও কোনো মার্ক কাটবে না। শুধু একটু শুরুতে ডিক্লেয়ার করে দিও এ বিটা কি। নেক্সট, ভাই কে কতটুকু বিয়োজন হবে তা আগেই বুঝবো কি করে? মানে হাইড্রোজেন আয়োডাইড ভাগ 2 কি করে দেওয়া হলো? বুঝি নাই। মানে ভাইয়া হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ, আয়োডিনের বিয়োজনের পরিমাণ এটা ভিন্ন ভিন্ন নয়। হওয়া সম্ভব না, ভিন্ন হওয়া সম্ভব না। মূল সংখ্যা তো সমান। একটা সাম্য বিক্রিয়া সম্ভব না, অন্য কোথাও যা হয়ে বেড়াচ্ছে। কোন বিক্রিয়া তো অ্যাকচুয়ালি সম্ভব না। দুইটা বিক্রিয়ক
তাহলে এদের বিয়োজনের পরিমাণ ভিন্ন হয় কেমনে যখন এদের মোল সংখ্যার অনুপাত সমান? না ভাই ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমি অন্য 3টি সূত্র শিখাইছিলাম। স্পিকারটা অফ করো, কার জানি অন করা। আমার মনে হয় এখন দেখো, আর এই 3টা বিক্রিয়াতে আলফা ছিল আমার বিয়োজন মাত্রা, যেটা সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকতো এই 3টা বিক্রিয়ার জন্য। বিয়োজন মাত্রা পার্সেন্টেজে দেওয়া থাকলে, আই মিন সোজা বাংলা বিয়োজন মাত্রা দেওয়া থাকলে প্রাথমিক মোল সংখ্যা কত ধরতে হয়? 100 ইউনিটি যেটা, যেমন এইটার বেলায় আমি প্রাথমিক মোল সংখ্যা ধরবো 2, এটার বেলায় 1, এটার বেলায় 1, অর্থাৎ এর ইনিশিয়াল বিক্রিয়কের যে সহ বা বিক্রিয়কের যে মোল সংখ্যা সেটা সমান ধরতে হয়। আশা করি মনে আছে, ঠিক আছে? তাইলে আমি ফার্স্টে একটু মনে করাই দিই তোমাদের, এই 4টা সূত্র, এই 4টাকে আমরা সরাসরি সূত্র হিসেবে ইউজ করবো, যে জন্য এই 4টা লিখলাম। ঠিক আছে, এই 4টাকে আমরা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করব। আর এর বাইরে যেগুলো বা এই অঙ্কগুলোর ক্ষেত্রেও যদি আমার সরাসরি বিয়োজন মাত্রা না দেওয়া থাকে, প্রাথমিক মোল সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মে ভেঙে ভেঙেই করতে হবে। এগুলো 2-4টা তোমরা বিভিন্ন অঙ্কে প্র্যাকটিসও করছো, ঠিক আছে? আরেকটা জিনিস, আমাদের এখানে সবাই গ্যাসীয়, ঠিক আছে? আমাদের বইতে যে ইন জেনারেল 5টা বিক্রিয়া আছে, 5টা বিক্রিয়ার সকল বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা গ্যাসীয়। কিন্তু যদি কখনো বিক্রিয়ক কোন বা উৎপাদের ভৌত অবস্থা কঠিন হয়, তাইলে ওর ঘনমাত্রা আজীবন 1 থাকে। তাহলে কি আসবে? দাদা ফার্স্ট বিক্রিয়াটার ওই মানে আলফাটা আরেকবার একটু বলবেন প্লিজ। এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? দাদা ফার্স্ট বিক্রিয়ার আপনার আলফাটা কি তাহলে হাফ হবে এখানে নাকি 1? শুনতে পাইনি, আরেকবার বলো। কি হাফ হবে বললাম? ফার্স্ট বিক্রিয়ার আলফা, কোন বিক্রিয়ার? প্রথম বিক্রিয়াটার আলফা, ওই যে আপনার হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা বাই 2, হ্যাঁ, এটা ওটা কি হাফ তাহলে কেন এখানে হবে? মানে সমতা করলে তো 1 হওয়ার কথা নাকি ভাই? মানে এখানে কি আপনি ও সামেশন আচ্ছা দিছেন আচ্ছা উপরে আচ্ছা, নাকি? এখানে 2 পরে নাই, সরি আমার লেখার। তাহলে তো 1 হবে তাই না দাদা? কিন্তু 1 কেন হবে সেটা আমরা একটু বুঝলাম না। দাদা আপনি কি ওখানে আলফা সমান সামেশন অফ মানে এন অফ এইচ আই বাই 2 দিছেন? না, আলফা সমান এইচ এর মোল সংখ্যা বাই 2 লিখছি, ওটা এমনি কাটা ছিল। তাহলে তো দাদা একই হওয়া উচিত, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে তো দেখা এখন হিসেবে। এটার মূল সংখ্যা যে আজীবন 2 হবে, এটা তোমারে কে বলে দিল? না যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে সেইটারে 2 দিয়ে ভাগ দিতে হবে। এত এটার মূল মোল সংখ্যা এটা সেইটাই কোশ্চেন তো আইদার দেওয়া থাকবে, নাইলে আমাদের বের করে নিতে হবে। এটা তো মূল সংখ্যা 2 হবে এরকম কোনো কথা কেউ আমাদের বলে নাই। বুঝছি দাদা। ফাইন। আচ্ছা, আজকে অঙ্ক মোটামুটি সব তোমরাই করবা, আমি খালি ধরানো যেগুলো জায়গা সেগুলো হয়তো একটু বলে দিতে পারি, এবারে আর কিচ্ছু না। ওকে, তাহলে শুরু করা যাক।
কে বলবা? অর্পণ, শুরু করো। আসো? জি দাদা। ফাইন। প্রাথমিক অবস্থায় কি হবে বলো? প্রাথমিক অবস্থায় হচ্ছে 2.5 6 সাম্যাবস্থায় জি দাদা। সাম্য অবস্থায় 2.5 ইন্টু 12.5 আস্তে, অত ডিটেলসে বলার দরকার নেই, তুমি ইন জেনারেলটা বলে নাও। মাইনাস আলফা তারপর 6 মাইনাস 3 আলফা ভেরি গুড। তারপর 2 আলফা 2 আলফা। এবার বলো আলফার মান কত? আলফা ইজ ইকাল টু 2.5 ইন্টু 12.5 বাই 100। ভেরি গুড। এই তো সব ক্লিয়ার মনে আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই দেখো, অঙ্কটার যেহেতু অত স্পেস না, একটু সংক্ষেপে লিখছে। এই দুইটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের প্রাথমিক মূল সংখ্যা, সেটা তো বোঝাই যাচ্ছে। এখন আমি বলছি নাইট্রোজেনের 12.5% যদি অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, ঠিক আছে, তাইলে আমার আলফার মানটা কিভাবে বের করব? আলফার মানটা তাহলে দাঁড়াচ্ছে, দেখো নাইট্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা কত ছিল? 2.5 এর 12.5%, এটা হচ্ছে আলফার মান। ওকে, আর এই জায়গাটা আমি বারবার বলতেছি, প্রাথমিক মোল সংখ্যা যা মন চাই তাই দিই, সাম্যাবস্থার বেলায় এই সহগ অনুপাতে আলফা লিখবা। আমি বারবার বলতেছি এই জায়গাটা যেন ভুল না যায়, এই জায়গাটা ভুল হলে আমাদের কিছু করার থাকবে না। এখানে সহগ 1 আলফার আগে 1, এখানে সহগ 3 আলফার আগে 3, এখানে সহগ 2 আলফার আগে 2। যদি আমি এখানে সহগ চেঞ্জ করে দিই, হাফ 3/2 করে দিই, তাহলে কিন্তু এখানেও সব হাফ 3/2 এরকম চলে আসবে, ঠিক আছে? এই ব্যাপারটা দয়া করে একটু ভুল করবা না, এটা ভুল করলে আমাদের আর কিছু করার থাকে না। আচ্ছা, আশরাফি সামি আসো? জি দাদা। এখন দেখো হাইড্রোজেনের 12.5% করে দিচ্ছি, তাহলে আলফার মান কত হবে বলো তো? দাদা 6 ইন্টু 12.5/100। আর কিছু চেঞ্জ? আর সাথে মানে ওর সাথে তিন তিন গুণ হবে দাদা, আলফা যেহেতু এখানে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দেখো যদি আমাকে বলে হাইড্রোজেনের 12.5%, তাহলে হবে 3 আলফা সমান 6 ইন্টু 12.5/100। কারণ হাইড্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয় 3 আলফা, তখন 3 আলফা সমান 6 ইন্টু এইটা, ঠিক আছে? 6 হচ্ছে হাইড্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা। আশা করি এই অঙ্কে আর কারো কোনো কনফিউশন নাই, কনফিউশন থাকার কথাও না। এর থেকে কমপ্লিকেটেড করে আর তো আসার কোনো সুযোগও নেই। কারো কোনো কোশ্চেন থাকলে বল। মাইক্রোফোন কার অন করে একটু দেখো। লামিয়া আসো? ওপেন ফর অল, এই মানগুলো আমাকে বলো। কোশ্চেন এইটা, নাইট্রোজেনের আংশিক চাপ কত, হাইড্রোজেনের আংশিক চাপ কত, অ্যামোনিয়ার আংশিক চাপ কত? ওপেন ফর অল, এই মানগুলো আমাকে বলো। দাদা নাইট্রোজেন 2.5।
আরেকবার 2.5 অ্যাটমসফিয়ার। একবারে ক্যালকুলেট করে বলার দরকার নেই, ইকুয়েশনটা বলো আমারে। এটা হচ্ছে 1/4 ইনটু 10 আর কি, 1/4 ইনটু 10 অ্যাটমসফিয়ার। হয় নাই অন্য কেউ? 1.5 1 minus alpha by 4 minus 2 alpha into t. একবারে মান দিয়ে বলো না। এটা তো মুখে মুখে, মানগুলো তো মুখে মুখে বলা যায়। মুঞ্জের 1.5 আসো? ভাইয়া 85/4 × 10। হ্যালো হ্যাঁ ঠিক আছে, 10% into 1/4 তুমি বলার আগে রেডি, নাম ডাকার আগে রেডি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের কি ছিল শর্ত, আমরা কি বলছিলাম? এই হচ্ছে আমাদের বিক্রিয়া, আমরা এইটা জানি। এটা এই 15%টা কি? এই 15%টা হচ্ছে আমার মোল ভগ্নাংশ, তাই তো? এই 15%টা হচ্ছে আমার মোল ভগ্নাংশ। তাইলে যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 অনুপাতে নেওয়া হয়, তাহলে এটার মোল ভগ্নাংশ যদি x% হয়, তাহলে এটার মোল ভগ্নাংশ অবশ্যই থ্রাইস x% হবে। তাহলে x প্লাস থ্রাইস x সমান অবশ্যই 85% হবে। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু পাচ্ছি 0.85/4। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, তাকে 10 দিয়ে গুণ দিলে আংশিক চাপ পাওয়া যায়। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটা তো আশা করি সবাই জানো। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, এটাকে 10 দিয়ে গুণ দিলে আমরা আংশিক চাপ পাচ্ছি। হাইড্রোজেনের মোল ভগ্নাংশ হবে জাস্ট এটা 3 গুণ, নাইট্রোজেনেরটা 3 গুণ হবে হাইড্রোজেনেরটা। আর অ্যামোনিয়ারটা তো এখানে মোল ভগ্নাংশ বলেই দিছে সরাসরি 15%, এটাকে 10 দিয়ে গুণ দিলে চলতেছে। এই দুইটা অঙ্ক এ যাবৎকালে যত জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাবা, কোথাও না কোথাও একটা জায়গায় পাবে, ঠিক আছে? যে জায়গায় রিটেন আছে এক জায়গায় না এক জায়গায় এই অঙ্কগুলোর একটা দিবেই, এবং দয়া করে ভুল করো না। কনফিউশন থাকলে বলো, আরো কিছু দিব। ফাইন। ভাই ওই কখন 0.85 নিব আর কখন 85 নিব, এটা না মাঝে মাঝে একটু গোলমাল লেগে যায়। একই তো কথা, 85% মানেই তো 0.85। এখানে পার্সেন্ট লিখছি, এখানে না ভাই মানে 0.85 ওই লিখছি। মানে বাম পাশে x এর জায়গায় x% দিলে তো আবার ও অন্যরকম নিয়ে হয়ে মাথা যাবে না? কামানোর দরকার নেই তোমার। x% না লিখে x লিখে 0.85 লেখো, ওইসব বাংলা না ভাই, বানানের ভুল অ্যাডমিশন লেভেলে না কেউ ধরতেছে না। উত্তর মানে ঠিক ভাই থাকলেই হলো। বুঝি নাই আবার। x% লিখলে তো x এর মান 85 আসবে, মানে হ্যাঁ, x/100। x% যদি লেখো তাহলে 85% লেখো, এটা ঠিক আছে, এটা ঠিক বলছো। আর শুধু x লিখলে 0.85 লেখো, নর্মাল প্র্যাকটিসে এটাই আসে। শুধু x লিখে 0.85 লেখাই বেটার, ঠিক আছে? এটাই নর্মাল প্র্যাকটিস। তবে আবারও বলতেছি, এসব মানে বাংলা ভুল সচরাচর ধরা হয় না অ্যাডমিশন লেভেলে এসে, অত টাইম কারো নাই। দাদা, শুনতেছি। নাইট্রোজেন প্লাস 3H2 প্লাস অ্যামোনিয়া এই বিক্রিয়াটাকে আমি ওই যে ½ N2 প্লাস 3/2H2 এটা কনভার্সন করে যে কেসি বের করার সরাসরি নিয়মটা একটু দেখাবেন? আরেকবার বলো। মানে অ্যামোনিয়া উৎপাদনে যে সাধারণ বিক্রিয়া, সেখান থেকে হচ্ছে ওই যে ½ মোল নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন অ্যামোনিয়া, দরকার নেই, এখানে যে সরাসরি তো করার দরকার নেই। কি করো তুমি? অলওয়েজ নরমালটা করো। নরমালটা করে মানে মনে করো তুমি কোশ্চেন যেটা করতে চাইছো এটা আসছে, তাই তো? পরীক্ষা এটা আসলো, এটা না, হলে কি করবা? দুটোই আসছে, মানে প্রথমটা বের দুটোই করে আসলে তারপরে তাহলে আর কি বলছে যে করবা? কেসি বের করতে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে তো আরো সহজ, তাহলে তো আরো কোনো পেইনই নেই। তুমি ফার্স্টে এটার জন্য কেসি বের করলা, এটার জন্য কেসি বের করছো, ঠিক আছে? তাহলে এটার
কেসি হবে, এই যে কেসিটা বের করলে তার রুট করে দিলে এটার কেসি পেয়ে যাচ্ছ। তোমার তো দ্বিতীয়বার ম্যাথ করার দরকার নাই, হ্যাঁ, আমি এইটাই জানতে চাচ্ছিলাম। বুঝতে পারছো? এটার কেসি বের করো, দ্বিতীয়বার এটার কেসি বের করার সময় যদি এটা কেসি প্রাইম লেখা যায় না, আমি জাস্ট পার্থক্য করার জন্য লিখছি, কেসি প্রাইম বলে কিছু নাই, এটার কেসি বের করার সময় এই কেসিটারে রুট করে দিবা। কিউপি অবলিক কিউসি কি? সাম্যাবস্থা ছাড়া অন্য কোনো মুহূর্তে ওই কেপিকেসি যা ওটাও তাই। কেপিকেসি হচ্ছে যে সাম্যাবস্থার জন্য, আর অন্য যে কোনো অবস্থায় ঘনমাত্রার অনুপাত হলে কিউসি, আর চাপের অনুপাত, আংশিক চাপের অনুপাত হলে এটাকে আমরা কিউপি দ্বারা প্রকাশ করি। কিউপি আর কিউসি দিয়ে আমরা বিক্রিয়াটা দিক নির্ধারণ করি, অর্থাৎ কোন দিকে গেলে সাম্যাবস্থা পাওয়া যাবে, সম্মুখ দিকে না পশ্চাৎ দিকে। এই বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে? পশ্চাৎ দিকে। ভেরি গুড। ফাস্ট করবা, 2 মিনিট টাইম। একটু কিছু কথা বাদ দিচ্ছি, ওগুলো নিজ দায়িত্বে বুঝে নাও। দাদা 1.07 বি এরটা, একবার বলো মুঞ্জে। বি এর ঘনমাত্রা 1.07 মোলার, হুম। আর এ এরটা হচ্ছে 0.215। 0.215 যা লিখছি ঠিক আছে? জি জি, 1.07 বাকির একটু মিলাই দেখো তো এটাই আসে কিনা।
ভাই আপনি একটু করে দিলে ভালো হতো। ওটা আমি এমনি করে দিচ্ছি, টেনশন করো না। আচ্ছা, আরাফাত আসো, জি ভাইয়া। কিউসি কত বলো? তাড়াতাড়ি। হাফ হাফ আপনার বোকা 1। কিউসি কি বি এর হোল স্কয়ার বাই এ, তাই তো? এটাও 0. ও সরি, হাফই তো আসে, 0.5। হ্যাঁ, হাফ আসে। থ্যাংক ইউ। টুজরে দিছে তাই খেয়াল করিনি। এটা গেল কিউসি। ওকে, এবার আসা যাক বিক্রিয়াতে। দেখো, এটা 0.5 বের হওয়া মানে এই বিক্রিয়া যাবে সম্মুখ দিকে। বিক্রিয়ার সম্মুখ দিকে যাওয়া মানে কি? বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয়, এটা হচ্ছে বিক্রিয়ার সম্মুখ দিকে যাওয়া। সো এটার বেলায় লিখবা 0.5 মাইনাস আলফা, 0.5 প্লাস 2 আলফা। নর্মালের সাথে জাস্ট একটাই পার্থক্য, নর্মালে উৎপাদ 0 হয়, কিন্তু কিউসি বা কিউপি এর ম্যাথ গুলোতে উৎপাদ কখনো 0 হয় না। উৎপাদের মান যেটা দেওয়া থাকে সেটাই বসাই দেয়, এইটুকুই জাস্ট পার্থক্য, এছাড়া এখানে আর কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা আর এটা হচ্ছে সাম্যাবস্থা। এই দুইটা লাইন কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? এটা হচ্ছে সম্মুখ দিকে যাচ্ছে জন্য। যদি এমন হইতো এটা 0.5 না হয়ে 5 আসতো কোনো কারণে, তাহলে কিন্তু সিকোয়েন্স এরকম হয়ে যেত, এখানে প্লাস এখানে মাইনাস, তখন বিক্রিয়া পশ্চাৎ দিকে যাই। ঠিক আছে, এটা হচ্ছে যদি বিক্রিয়া পশ্চাৎ দিকে যাইতো তখন এরকম হইতো, তখন উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হইতো। আর এখন বিক্রিয়া সম্মুখ দিকে যাচ্ছে, এখন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা লিখি সেটাই, শুধু উৎপাদের মানটা বসাইতে হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? এখন তুমি কেসি সমান অ্যাজ ইউজুয়াল 0.5 প্লাস 2 আলফা এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 0.5 মাইনাস আলফা। এটা ক্যালকুলেট করে আলফার মান যা আসে, মুঞ্জের এটা বের করছে মনে হয়, ঠিক আছে, আমি আন্দাজে বলতেছি, 0.25 হ্যাঁ দাদা। মেনে পরে নিতো ভাইয়া, ক্যালকুলেশন করব। আলফার মান 0.25 আসে। 0.25 জি দাদা, 0.25 ওহো, দাদা। আমি তো একটা ভাইটাল জিনিস দিইনি, তোমরা অঙ্ক করলে কেন? আমি তো ভি এর মানই দিইনি। আচ্ছা, ভি এর মান 1 লিটার ধরে নাও, সরি আমার খেয়ালই নেই, ভি এর মানই দিইনি। আচ্ছা, 1 লিটার ধরলে আর কি আর কোনো ঝামেলা নেই, ভি এর মান 1 লিটার, বাট এখানে ভি এর মান, ওহো আমি তো মোল পার লিটার দিয়ে দিছি, কি করতেছি? না, ভি এর মান এখানে দরকার নেই, আমরা সব দেখো ঘনমাত্রায় দিয়ে দিছি, তো এখানে ভি এর মান দরকার পড়বে না। কিন্তু যদি এটা মোল সংখ্যায় দিলাম তাহলে আবার অ্যাজ ইউজুয়াল তোমাদের ভি এর মান দিয়ে ভাগ দিতে হইবে। ঠিক আছে, যেহেতু এখানে মোল পার লিটার দিয়ে দিছে, ভি এর মান আর কোনো দরকার নেই। সবার কাছে ক্লিয়ার? দাদা উত্তর আসবে না, এ হচ্ছে 0.25 আর বি 0.75। তাই বি 1.0 কাছাকাছি আসে দাদা। আলফায় মাইনাস দিয়ে মান আসতেছে। না ওটা জিরো বসালে তাহলে 0.25 আসে আলফার মান। আলফার মান 0 আসলো কেমনে? না না জিরো না, মানে আমি ক্যালকুলেটরে পাতালে ওই মাইনাস আসে, তো সেটা ওইখানে ক্যালকুলেটরে না জিরো করলে পাতায় করলে ভেঙে ভেঙে করো, 0.25 আসে। কারণ আলফার এখানে দুইটা মান আসবে এবং একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হচ্ছে না। ভাইয়া ডিরেক্ট আচ্ছা, ক্যালকুলেশন ধনাত্মক আর দিলে ঋণাত্মক আলফার মান আসে 0.25, আর তাতে তো বি এর মান তো 1 আসতেছে। তাহলে ডিরেক্ট আরেকবার ভেঙে কইরো, ক্যালকুলেশন দেখা এখন আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। জিনিসটা বুঝছো কিনা সেটা বলো, এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আর সমস্যা নেই, তারপর উত্তর যা খুশি মন চায় আনো। এ পর্যন্ত করার পর এমনি 10-এ 7 পাবা। অ্যান্সার ভুলের জন্য সচরাচর বুয়েট পরীক্ষা 3-এর বেশি কাটে না, 3 বা 4 কাটে হাইয়েস্ট। যদিও তার জন্য অ্যান্সার সব ভুল করে রেখেই শোনা, 3-4ও অনেক। ওকে, মোটামুটি আমরা মনে হয় সাম্যাবস্থা সবকিছু শেষ করছি।
ফাইনাল রিভিশনের সময় এটা শুধু ইসের জন্য, কি বলে ওই সাম্যাবস্থার জন্য। কুরআন হাজারি চ্যাপ্টার 9 এর এক্সাম্পল সবগুলো করবা। এক্সারসাইজে বেশি অঙ্ক দিইনি, 4টা-5টা ম্যাথ দিছি, এই কয়টা ম্যাথ করবা। কবিরের অ্যাক্টিভিটি 4.7 মোটামুটি সবগুলো করার চেষ্টা করো। আর এজ ইউজুয়াল কোশ্চেন ব্যাংক তো আছে, কোশ্চেন ব্যাংকে যা যা পাও। ডিউর জন্য সাজেশন দিয়ে দিছি, আগেই বলে দিছি ডিউর জন্য কোন কয়টা ইম্পর্টেন্ট, আর দুইটা মিলাই পড়লে তো আমার আর কিছু বাদ থাকতেছে। কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এবার আসো অম্লক্ষারক সাম্যাবস্থা। অম্লক্ষারক সাম্যাবস্থায় বুয়েটের জন্য, বুয়েট এমসিকিউ, ডিউর এমসিকিউ বা ডিউ রিটেন যাই বলো, এই তিনটা জায়গায় একটু ভালো মতো দেখো। পিএইচ এর ম্যাথ গুলো, এটা ক্যালকুলেট ডিউতে আসলে অবশ্যই এমন ভাবে দিবে যাতে ক্যালকুলেটর ছাড়া করা যায়, অর্থাৎ মানগুলো 10 এর পাওয়ারে আসবে, বুঝতেই পারতেছো। এইটা একটু কষ্ট করে হলেও মুখস্থ করবে।
এই এখন শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। জি দাদা। ওয়াইফাই চলে গেছিল আর কি। যাই হোক, তেমন কিছু বলি নাই। এই কয়েকটা জিনিস একটু এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্স দিও। পিএইচ এর ম্যাথ, পিএইচ এর ম্যাথ তো আগেই বলছি, ক্যালকুলেটর ছাড়া আসলে 10 এর পাওয়ারে দিবে। আর বুয়েটের জন্য তো ক্যালকুলেটর আছে, অ্যাজ ইউজুয়াল থাকবে। এইটা একটু কষ্ট করে মুখস্থ করো, বিভিন্ন পিএইচ এর মান যে কয়টা আছে বইতে, ব্লাড আছে, স্যালিভা আছে, ইউরিন আছে, এরকম মনে হয় 5টা 6টা আছে। এটা একটু মুখস্থ করো, কারণ এটা রেগুলার বুয়েটে প্রায় গত 4 বছরে 2বার আসছে। সো এমসিকিউ তে দেওয়ার চান্স খুবই বেশি, 90 to 95%। আর কে কেবি কেডব্লিউ রিলেটেড যে এমসিকিউ গুলো, এদের মধ্যে রিলেশন কোশ্চেন, যেমন কে ইন্টু কেবি সমান 10 টু দি পাওয়ার -14, ঠিক আছে, বা কে ইন্টু কেবি সমান কেডব্লিউ, এই যে বিভিন্ন রিলেশন বা টুকটাক এই বেসিকটা একটু ক্লিয়ার রাখি। মানে এই তিনটা জায়গা হচ্ছে ডিইউ আর বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, মানে বুয়েটের এমসিকিউ আর ডিইউর জন্য ইম্পর্টেন্ট। ও, ডিউ রিটেনের জন্য আরেকটা জিনিস করতে হবে, বাফারের ক্রিয়া কৌশল। ঠিক আছে, ডিউ রিটেনের জন্য এটা পড়তে হবে। আমি আরেকবার বলি, এইচএসসি সৃজনশীলের জন্য যাবতীয় যা ইম্পর্টেন্ট ছিল সব ডিউর জন্য ইম্পর্টেন্ট, ডিউ রিটেনের জন্য। ঠিক আছে, তো মোটামুটি এইচএসসি সৃজনশীলের জন্য যদিও পরীক্ষা দেওয়া নাই, তারপরও পরীক্ষা দেওয়ার মতো তো অবস্থায় ছিলাম। তো যেগুলো আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়তাম সবগুলো ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ডিউ রিটেনে ওরা নতুন কোনো কোশ্চেন দিবে না, এইচএসসির কোশ্চেন দেখলে মনে হবে এটা এইচএসসির কোশ্চেন, সাথে এটাও মনে হবে অনেকদিন পড়া হয় না। এই দুইটা স্ক্রিনশট আশা করি নিয়ে ফেলছো, তাহলে আমি অঙ্কে যাই। বাফারের অঙ্কে আরো স্পেসিফিক কিছু জিজ্ঞাসা করলাম না, হ্যাঁ, তার কোনটাতে কি প্রবলেম আছে তোমরা কিছু প্র্যাকটিস করো, আমি দিই। হুম, আচ্ছা একটু ওয়েট করো, একটু wait করো।
স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে 2017 বুয়েট কোশ্চেন, ঠিক আছে? কি বলছে? 400 0.1 NaOH এর সাথে 600 0.2 অ্যাসিটিক অ্যাসিড যোগ করে বাফার দ্রবণ তৈরি করছে। পিএইচ কত? আশা করি এটা পারা যাবে। এরা যেভাবে ভেঙে করছে এত ভেঙে না করলেও প্রবলেম নেই, সরাসরি তোমরা আলটিমেট এটা কিন্তু মূল সংখ্যার সূত্র দিয়েই করছে। জাস্ট এত ই মানে আরেকটু সংক্ষেপে চাইলে করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা। যেহেতু এরা মূল সংখ্যার সূত্র দিয়ে করছে, খালি মূল সংখ্যাটা তোমরা যেভাবে বের করে পারো। এটুক তো ক্লিয়ার? পিএইচ এর এই কোশ্চেনটাতে কি কারো কোনো প্রবলেম আছে আর? এই ধরনের ম্যাথে নাই, তাই না তো? দাদা। ওকে, এবার মুঞ্জের একটু আসো তো। জি দাদা। এখন ধরো এই অঙ্কে এক্সট্রা একটা পোর্শন অ্যাড করে দিল যে এই মিশ্রণে পুনরায় 0.001 মোল HCl যোগ করলে কি হবে, ঠিক আছে? সেটা গিয়ে ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করবে। ওকে, তাহলে ম্যাথমেটিক্যালি কি হবে, মানে ম্যাথমেটিক্যালি পিএইচ এর মান তখন কিভাবে পাবো যদি মানে এই মিশ্রণে যেহেতু 0.001 মোল ইথানল যোগ করি? সল্টের পরিমাণ বাড়বে, মানে মানে যে অনুপাতটা নিতেছি ওই উপরে পরিমাণটা বাড়বে, নিচের পরিমাণটা কমবে। যে পরিমাণ যোগ করব ওই পরিমাণে। যে পরিমাণ যোগ করব ওইটা কোথায় যে যোগ হবে? মানে আমি যদি হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি তাহলে সেটা ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করবে, হুম, ইথানিক অ্যাসিড গঠন করবে। ফাইন। ম্যাথমেটিক্যালি এই লাইনটা একেবারে লাস্ট লাইনটা দেখো, লাস্ট লাইনটা এখন কি দাঁড়াবে? 4.76 প্লাস লগ এর পরেরটুকু বলো। তো যেহেতু ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করতেছে তো এটা পরিমাণ কমবে, সল্টের পরিমাণ 0.001 মোল0.004। HCl যোগ করছি। জি, তো 0.04 মাইনাস 0.01 ডিভাইডেড বাই এটাই জানতে 0.09। চাচ্ছি। তাহলে 0.04 সাথে 0.001 মাইনাস হবে, 0.08 এর সাথে 0.001 প্লাস হবে, তাই তো? জি জি। আর যদি আমি এটা ধরো 0.001 মোল এক্সট্রা আরো ক্ষার যোগ করতাম, তাহলে এক অম্লীয় সেটা ক্ষার, অম্লের সাথে বিক্রিয়া করবে, তাহলে নিচে 0.07 হইতো, উপরে তাহলে নিচে 0.05 হইতো। 0.08 এর সাথে 0.001 বিয়োগ হইতো, আর জি উপরে 0.04 এর সাথে 0.001 যোগ হইতো, তাই তো? জি। থ্যাংক ইউ। এখন সবাই বলো, কোশ্চেন যেটা বলছি সবাই শুনছো কিনা আর শুনে বুঝছো কিনা? দাদা ব্যাখ্যাটা আবার একটু বললে ভালো হতো। ব্যাখ্যার দরকার নেই, ব্যাখ্যা পরে চিন্তা করো, যেটা করতে হবে সেটা বুঝছো কিনা। ধরো একটা হ্যাঁ বাফার দ্রবণে পুনরায় যদি অ্যাসিড আর ক্ষার যোগ করি, তাহলে অ্যাসিড অ্যাসিডের সাথে যোগ হয়, লবণ থেকে বিয়োগ হয়, আর ক্ষার যোগ করলে ক্ষার লবণের সাথে যোগ হয়, অ্যাসিড থেকে বিয়োগ হয়, ঠিক আছে? জি দাদা। ফাইন, থ্যাংক ইউ, এটাই বলার দরকার ছিল। শেষবারের মতো তাহলে এই অঙ্কটা করো, এই অঙ্কটা আমি বহুবার করাইছি আর আমার করানোর কোনো ইচ্ছা নেই।
ফার্স্ট অ্যান্সারটা বলবা। এটা 8.72। 8.72 তাই তো? ঠিক আছে, এটাই হওয়ার কথা। ফার্স্ট কোশ্চেন সবার জন্য, এটা কি বাফার? না, সেকেন্ড কোশ্চেন, বাফার হওয়ার কন্ডিশন কি হইতে হবে? অ্যাসিড মৃদু অ্যাসিডটা থেকে যেতে হবে আর তার লবণ থাকতে হবে। সোজা বাংলা, মৃদু অ্যাসিডের মোল সংখ্যা অবশ্যই মানে মৃদুর মোল সংখ্যা অবশ্যই তীব্র থেকে বেশি হইতে হবে, এটা হচ্ছে বাফারের কন্ডিশন। আবার বলতেছি, মৃদুর মোল সংখ্যা সবসময় তীব্র থেকে বেশি হইতে হবে। আমি কি করবো তো এখন? তোমাদের স্পিকারটা যে কেন অন করো? হ্যাঁ, মৃদুর মোল সংখ্যা সবসময় তীব্র থেকে বেশি হইতে হবে, এটা হচ্ছে বাফারের কন্ডিশন। ওকে, যেহেতু এখানে দুইটা সমান হয়ে গেছে, তার মানে এটা কোন অবস্থাতে বাফার হওয়ার সুযোগ নাই। তাহলে এবার ফার্স্টে করা যাক। আলটিমেট এই দুইটা বিক্রিয়া করে লবণ হবে, ঠিক আছে? এখন লবণের মোল সংখ্যা কত? লবণের মোল সংখ্যা এদের সমান, এটা হচ্ছে লবণের মোল সংখ্যা, সরি এটা এন। এই দুইটা বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে, এদের যা মোল সংখ্যা লবণের মোল সংখ্যাও তাই। ক্লিয়ার এতটুকু? ফাইন। এখন দেখো লবণটা কি হবে? লবণটা বিয়োজিত হয়ে OH ফর্ম করবে, আই মিন ক্ষার ফর্ম করবে, ঠিক আছে? এখন আমরা এইটা ঘনমাত্রা বাইর করবে, এটা ঘনমাত্রা বাইর করলে পিএইচ বেরোবে। অর্পণ আসো? যেই থাকো, ওপেন ফর অল। অসল্টে লঘুকরণ সূত্র থেকে OH এর ঘনমাত্রা বের করার সূত্রটা বলো। √kb into c দাদা। ভেরি গুড, √kb into c। এখন আমাকে বলো তোমার কেবিটা কোত্থেকে পাবো? kw divided by ka। k into kb সমান 10⁻⁴ বা kw। খেয়াল করো, এইবার আমি একটু সংক্ষেপে করি, এটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সুবিধাটা কি? ফার্স্টে আমরা কি করলাম? লবণের মোল সংখ্যা বাইর করলাম। দেন আমরা কি জানি যে লবণ আলটিমেট আদ্র বিশ্লেষিত হয়ে ক্ষার উৎপন্ন করবে, যেহেতু এটা ক্ষারীয় লবণ। তাহলে আমরা এখান থেকে ক্ষারের ঘনমাত্রা যদি বাইর করতে পারি তাহলে পিওএইচ পাবো, পিওএইচ পাইলে পিএইচ পাচ্ছি। তাহলে ক্ষারের ঘনমাত্রা বের করার জন্য সরাসরি অসল্টের লঘুকরণ সূত্র ব্যবহার করি। এই সূত্রটা তোমরা এর আগে বহু অঙ্কে ব্যবহার করছো, এটা তোমাদের কাছে পরিচিত। শুধু ঝামেলাটা আমার কাছে বাধাইছে কে? ঝামেলাটা আমার কাছে বাধাইছে দেখো কেবি এর মান। কেবি এর মান কত আমি জানি না, কিন্তু জানি না বললেও আসলে কিন্তু আমি জানি। কেন? দেখো এইটা অ্যাসিড, এইটা লবণ, আই মিন ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার দেখো এরা পরস্পর অনুবন্ধী।
যখন দুইটা পরস্পর অনুবন্ধী হয় তাদের বেলায় এই সূত্রটা প্রযোজ্য হয়, কে ইন্টু কেবি সমান 10⁻⁻14। তাহলে এখন দেখো যদি আমরা মানগুলা বসাই, তাহলে মানগুলা বসাইলে কেবি এর মান আসতেছে 10⁻⁻14 ডিভাইডেড বাই কে এর মান 1.8 ইন্টু 10⁻⁻5। এবার আসো সি কত আসবে, সি হচ্ছে ঘন মূল সংখ্যা বাই আয়তন। তাহলে মূল সংখ্যা আমি পাইছি 0.05, ওকে। আয়তন কত, আয়তনটার বেলা একটু খেয়াল রেখো, তুমি কিন্তু দুইটা যোগ করে ফেলছো, ফলে মিশ্রণের আয়তন হবে এই দুইটার যোগফল, মানে 750 মিলিলিটার বা 0.75 লিটার। এটা ক্যালকুলেট করলে ওইচ পাবা, নেগেটিভ লগ অফ ওইচ করলে পিওইচ পাবা, 14 থেকে বিয়োগ দিলে পিএইচ পাবা। আর কোনো কনফিউশন আছে কিনা দেখ। আচ্ছা দাদা, হুম, লবণের শুনতেছি। মূল সংখ্যা কেন অ্যাসিডের মূল সংখ্যার সমান হলো? এটা এখন কি আমার বলে দিতে হবে এই বয়সে? মানে অ্যাসিডের কে বলছে, ক্ষারেরও তো হইছে, ক্ষারেরও তো মূল সংখ্যা এইটাই। এই হচ্ছে বিক্রিয়া, এইটার এক মোল, এইটার এক মোল, এইটার এক মোল, তাহলে এইটার যা মোল হবে এইটারও মোল তাই হবে না? ও আচ্ছা দাদা, বুঝছি দাদা, বুঝছি। তুমি বুঝছো, এটা আমিও বুঝছি। আচ্ছা, আজান দিচ্ছে, তোমরা কেউ নামাজ পড়তে চাইলে পড়ে নাও, আমরা একটু 10 মিনিটের ব্রেক নিই, 10 মিনিট পর তারপর বাকি দুইটা পার্ট শুরু করবো, ঠিক আছে?
শুরু করা যাক, হ্যাঁ? আচ্ছা, ফাইনাল রিভিশনের জন্য এই কয়টা করবা? আসছো সবাই? হুম, অনেকেই চলে আসছো। ফাইনাল রিভিশনের জন্য ম্যাথ এই কয়টা, যেখানে যেটুকু বলা আছে ততটুকু, প্লাস অ্যাজ ইউজুয়াল সবগুলোর সাথে কোশ্চেন ব্যাংক তো থাকবেই, এটা তো কমন। তার সাথে এইটুকু বললেই যথেষ্ট। একটা স্ক্রিনশট নাও, আমি বুঝে দিই। এবার আসো হেসের সূত্রের ম্যাথ।
আগে তোমরা এটার আনসার বলে নাও, তারপর আমি আরেক দফা বুঝাচ্ছি। এটা জারণ না, এটা দহন হবে। সরি, জারণ লিখে ফেলছি। ভাইয়া জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ভেরি গুড, জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, থ্যাংক ইউ। আচ্ছা, সবার বোঝার সুবিধার্থে আরেকবার বুঝাই। এইটা হচ্ছে আমার টার্গেট বিক্রিয়া, সবাই খুব কেয়ারফুলি দেখো। এটা হচ্ছে আমার টার্গেট বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়ার ডেলেজ আমাকে বের করতে দিচ্ছে। তার জন্য আমাকে সাবসিডিয়ারি 3টা রিয়াকশন দেওয়া আছে। এই 3টা রিয়াকশন ওরা লিখেও দিতে পারে, আমার নিজের লিখেও নিতে হইতে পারে। যেমন এখানে আমার নিজের লিখে নিতে হবে। তাহলে আমরা লিখি। আগেই বলছি দুইটা জিনিস, সমতা ছাড়া বিক্রিয়ার কোনো ভ্যালু নেই। আর যেহেতু দহন এনথালপি, যে কোনো এনথালপির জন্য এইটার মোল সংখ্যা চেঞ্জ করা যাবে না, এটা সবসময় এক থাকতে হবে। তাতে এখানে তোমার যে কয়টা ভগ্নাংশ আসবে। তাহলে দেখো, তোমার এখানে আসতেছে 5/2। দয়া করে এটারে 2 দিয়ে গুণ দিয়ে দিও না, তাইলে কিন্তু ডেলএইচ কে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে C2H2 এর দহন এনথালপি বিক্রিয়া এইটা, এই বিক্রিয়ার ডেলএইচ হচ্ছে -6। এরপর হাইড্রোজেন, এটা ডেলএইচ হচ্ছে -y। এরপর ইথিন, এটা ডেলএইচ হচ্ছে -z। তো এটাকে তোমরা ডেলএইচ 1 ধরো, এটাকে ডেলএইচ 2 ধরো, এটাকে ডেলএইচ 3 ধরো। ডেলএইচ 1, ডেলএইচ 2, ডেলএইচ 3, ঠিক আছে? এখন এই ডেলএইচটা এখন আমরা বের করব, টার্গেট বিক্রিয়ার ডেলএইচ। ওকে, একটু পিছাই দিই। রাহাত আসো? ওকে, নুহাস আসো? আছে কে দেখি? কারোর স্পিকার নেই। আশরাফি সামি আসো? জি দাদা। তুমি বলো। বলতে হবে না, জাস্ট আমাকে হেল্প করো। টেকনিকটা আমি আরেকবার সবাইরে বুঝাই। এই বিক্রিয়ার ডেলএইচ আমরা বের করব। তাহলে এই বিক্রিয়ার প্রথম যৌগটা কে? C2H2 C2H2 এই 3টা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াতে আছে? প্রথম বিক্রিয়ায়। প্রথম বিক্রিয়ায়। 2টা বিক্রিয়ায় C2H2 কি সেম সাইডে আছে? জি দাদা। তাহলে আমি প্রথম বিক্রিয়ার ডেলএইচ যেমন আছে তেমন বসাই দিই, ডেলএইচ 1। নেক্সট, হাইড্রোজেন কোন বিক্রিয়াতে আছে? সেকেন্ড বিক্রিয়া দাদা। সেকেন্ড বিক্রিয়ায়। 2টা হাইড্রোজেন কি সেম সাইডে আছে? জি দাদা। তাহলে সেকেন্ড বিক্রিয়ার ডেলএইচ যেমন আছে তেমন বসাই দিই। থার্ড, C2H4 কোন বিক্রিয়াতে আছে? থার্ড বিক্রিয়া দাদা। থার্ড বিক্রিয়া। 2টা C2H4 কি সেম সাইডে আছে? না দাদা। অপোজিট সাইড। তাহলে কি করতে হবে? মাইনাস। মাইনাস ডেলএইচ। থ্যাংক ইউ। এরপরে আমি একটা কাজ করতে বলি, সেটা কি বলতো? দাদা সমতা।
এরপরে জাস্ট একটা ম্যানুয়াল চেক করতে হয় যে 1 আর 2 যোগ করে 3 বিয়োগ করলে আলটিমেট আমার এই বিক্রিয়া আসে কিনা। তোমরা করো, 1 এর সাথে 2 যোগ করো, 3টা বিয়োগ করো, দেখো অক্সিজেন অক্সিজেন কাটে কিনা, অক্সিজেন কাটে কিনা, পানি কাটে কিনা। এই দুইটা যদি যোগ করি অক্সিজেন হয় 3টা, এখানে 3টা অক্সিজেন, অক্সিজেন কাটা, পানি 2টা, এখানে 2টা পানি, পানি কাটা, CO2 তাহলে এমনি কেটে যাচ্ছে, তার মানে আমার বিক্রিয়া করা ঠিক আছে। তাহলে অ্যান্সার Z - X - Y, এটাই আমার অ্যান্সার। জি দাদা। কারো কোনো কনফিউশন থাকলে বলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দাদা যদি ওখানে মানে ওই অক্সিজেন যদি না মিলতো তাহলে কি হইতো, মানে তাহলে কি অক্সিজেন মিলতে বাধ্য। কখন মিলবে না আমি তোমারে বলি, মিলবে না কখন, অনেক সময় এখানে যদি 4টা 5টা বিক্রিয়া থাকে তাহলে দেখা যায় একটা বিক্রিয়া এক্সট্রা থাকে, যে বিক্রিয়াটার কোনো মৌল টার্গেট বিক্রিয়ায় থাকে না, তখন এটা ম্যানুয়ালি আইদার যোগ না হলে বিয়োগ করে দিতে হয়। অক্সিজেন মিলবে না এটা সাধারণত হয় না, যেটা হইতে পারে যে অনেক সময় 4 বিক্রিয়ার ম্যাথ গুলোতে, মানে এটা তো 3 বিক্রিয়ার ম্যাথে সচরাচর ঝামেলা হয় না, কিন্তু 4 বিক্রিয়ার ম্যাথ গুলোতে এমন একটা বিক্রিয়া থাকতে পারে যে বিক্রিয়ার কোনো মৌল টার্গেট বিক্রিয়াতেই নাই, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই বিক্রিয়াটা হিসাবের বাইরে চলে যায়। তো 4 বিক্রিয়ার ম্যাথ গুলোতে দেখা যায় যে একটা বিক্রিয়া এই 3টা বিক্রিয়ার সাথে একটা বিক্রিয়া এক্সট্রা আমার ম্যানুয়ালি যোগ বা বিয়োগ করতে হয়, হয় যোগ না হলে বিয়োগ। তবে এরকম খুব কম, টোটাল আমি একটাই উদাহরণ পাইছি এ যাবৎকালে, যতগুলো এই ম্যাথ পাইছে তার একটাই উদাহরণ এরকম আছে, আদারওয়াইজ এই শর্টকাট টেকনিক দিয়ে সব উত্তর মিলবে। তারপরও তোমরা এটা করার পর একটা ম্যানুয়াল চেক দিবা যে এইটা করে আমি এই বিক্রিয়াটা পাচ্ছি কিনা। সবাই বুঝছো? টেকনিকটা ক্লিয়ার এবার? ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, কিসের জন্য বইটার জন্য কি কি করবা, আই মিন ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি করবা, ম্যাথ সেটা আগেই বলছি। ডিউর জন্য স্পেশালি যে জিনিসগুলো, এনথালপি রিলেটেড শর্ট কোশ্চেন গুলো, যেমন ধরো প্রশমন এনথালপির মান কেন ধ্রুবক, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বেলায় ধ্রুবক কিন্তু মৃদু অ্যাসিড ক্ষারের বেলায় কমে যায় কেন, বা HF এর ক্ষেত্রে বেড়ে যায় কেন, এই যে রিলেটেড কিছু শর্ট কোশ্চেন আছে সেইটা যদি আমি পরে একটা লিস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এনথালপির ডেফিনেশন থেকে সরাসরি কখনো বলবে না যে দহন এনথালপির সংজ্ঞা লিখ, এরকম কোনো কোশ্চেন ওরা দিবে না, এটা দেওয়ার কথা না। যেটা দেয় সেটা হচ্ছে এমসিকিউ তে ধরো এরকম দিতে পারে যে নিচের কোনটা পরমাণুকরণ এনথালপি নির্দেশ করে, বা নিচের কোনটা আয়নীকরণ এনথালপি নির্দেশ করে। সো তোমার সবগুলো এনথালপি অ্যাকচুয়ালি তোমরা এক্সাম্পল গুলো দেখবা, প্রতিটা এনথালপির এক্সাম্পল গুলো দেখবা। আর আমি ক্লাস করার সময় একটা ছক করাইছিলাম, মনে আছে কিনা জানি না,
যে কোনটা অলওয়েজ পজিটিভ, কোনটা অলওয়েজ নেগেটিভ, কোনটা পজিটিভ নেগেটিভ বোথ হইতে পারে, ওই ছকটা প্রতিবার পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ খোলাই যাবে। ওই ছকটা এনথালপির অনেকগুলো কোশ্চেন একসাথে সলভ করে দেয়, ঠিক আছে? আর হেসের সূত্র কেবল তো করালাম, এটা ডিউর জন্য অলওয়েজ মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে কিছু মনে আসতেছে না? মনে আসলে পরে বলে দিই, আপাতত এতটুকু দেখলেই চলছে। এখন বলো, ক্রোমের ম্যাথে কার কার প্রবলেম আছে? ক্রোমের ম্যাথ আবার ডিটেলস করানো সম্ভব না, আমি হয়তো বলে দিতে পারি কি কি দেখবা। ভাইয়া হেসের সূত্রে আগের বারে কি একটা বলছিলেন না যে ওই একই বিক্রিয়ক যদি দুইবার থাকে তাহলে কাউন্ট হবে হ্যাঁ, না, ওই তাহলে বিষয়টা একবার কাউন্ট হবে বলবেন? না। আচ্ছা, তাহলে ওইটার একটা ম্যাথ আমি করাই, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমার ডিউর জন্য, ঠিক আছে? ফেসার সূত্রের আরেকটা ম্যাথ দেখ। এটা হচ্ছে আমার কোশ্চেন যে সিও এর গঠন এনথালপি বাইর করতে হবে। আরাফাত, জি ভাইয়া। বিক্রিয়াটা বলো যে সিও এর গঠন এনথালপি বের করার জন্য আমার বিক্রিয়াটা কি হবে? কার্বন প্লাস অক্সিজেন অক্সিজেন মানে কত? হাফ হাফ। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কার্বন আমার টার্গেট বিক্রিয়া, এটা ডেলএইচ আমাকে বাইর করতে হবে, তাই তো? এখন আমাকে বলো সি কোন বিক্রিয়াতে আছে? দ্বিতীয়টাতে, আর যেটা একই সাইডে আছে, লাগবে তাই তো? সেটাও আছে। হ্যাঁ। জি ভাই, অক্সিজেন কোন বিক্রিয়াতে আছে? প্রথম দুইটাতেই। তাহলে যে দুইটাতে থাকে তাকে কি করব? কাউন্ট করব না। কাউন্ট করব না। সিও কোন বিক্রিয়াতে আছে? যেটা 3 নম্বরে। এটা তো আমার টার্গেট বিক্রিয়া, এটা কেন দেখবা? এটা দেখেই ও তো আমি সরি ভাই, করব। প্রথম প্রথমটায়। বিক্রিয়া। প্রথমটাতে সেম সাইডে আছে? না ভাই, বিপরীত সাইডে। বিপরীত সাইডে? তাহলে আগেটা মাইনাস দিয়ে নি। এখানে সহগ কি করতে হবে? এইটা সহগ এক এইটা বানাতে সহগের হবে। সাথে মিলাইতে হবে। তাহলে এটা সহগ কি করব? এক এক বানাতে হবে। ওই তো মানে মানে এক বানানোর জন্য হাফ কি করতে হবে? ভাই, 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিতে হবে। এবার একটা ম্যানুয়াল চেক করি, এইটা উল্টায় এটার সাথে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি উল্টায় এটার সাথে যোগ করি তাইলে, আচ্ছা আমার এখানে একটু ভুল গেছিল, এখানে 2 হবে, খেয়াল করিনি। তো যাই হোক, এটারে 2 দিয়ে ভাগ করে এটা থেকে বিয়োগ করো, তাহলে দেখো তোমার CO2 কাটা যায় কিনা। যায়। এটারে 2 দিয়ে ভাগ করে এটার সাথে বিয়োগ করলে দেখো CO2 কাটা যাচ্ছে, তার মানে আমার করা ঠিক আছে। যদিও এটা 2 বিক্রিয়ায় ম্যানুয়াল চেক করা লাগে না, 2 বিক্রিয়াতে এমনি মিলবে, তারপরও নিজের সন্তুষ্টির জন্য করতে পারো। তাহলে -x + y/2। ক্লিয়ার এবার? জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আশা করি এই ম্যাথে ঝামেলা হবে না। যখন ভুলে যাবা দরকার হয় আবার লেকচারের ভিডিওগুলো আরেকবার একটু দেখবা, ভিডিওগুলোতে ইউটিউবে সবই দেওয়া আছে। এখন বলো, ক্রোমের ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, একটু বলি, সেটা হচ্ছে, ও রাসায়নিক গতিবিদ্যা থেকে ডিউ গ্রাফ, ডিউতে আর কিছু দিক বা দিক গ্রাফ দিবে। এই পার্টে আমি যত গ্রাফ শিখাইছি ইনক্লুডিং ক্রোম, কোন গ্রাফ দয়া করে ইগনোর করো না। ওরা নতুন গ্রাফ বানায়ও দিতে পারে, বাট
আলটিমেট গ্রাফ যে কয়টা শিখাইছি ওর বাইরে আসলে নতুন বানানোর মতো গ্রাফ নাই, ঠিক আছে? আচ্ছা, প্রভাবকের শ্রেণী বিভাগের উদাহরণগুলো একটু দেখো। এই জিনিসটা ডিউ বুয়েটের এমসিকিউ দুই জায়গাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একসাথে করে দিই, ওকে? এই পার্টটা একটু দেখে যাও, প্রভাবক কিভাবে কাজ করে, অধিশোষণ কিভাবে ঘটে, অন্তর্বর্তীকালীন যৌগ গঠন কিভাবে ঘটে, এই দুইটা পার্ট একটু দেখি। আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছো। এখন আসো, ক্রমের ম্যাথ ছাড়া এই পার্টে অন্য যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলোতে সচরাচর তোমাদের তেমন একটা ঝামেলা থাকে না, থাকলেও আমার মনে হয় এটা নিজে নিজে সলভ করা সম্ভব আগের ক্লাস লেকচার দেখে। জিনিসগুলো মেইন কথা সহজ আর কি। আমার না দেখালেও আশা করি খুব একটা প্রবলেমে পড়বা। এখন তাইলে ওভারঅল একটা ডিসিশনে আসা যাক, ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টার থেকে বুয়েটে ম্যাথ আসবে দুইটা, মানে 20 মার্কের কোশ্চেন হবে রিটেনে, 130-এর মধ্যে। ডিউ রিটেনে একটা সেট হবে 2.5 মার্কের রিটেনে, একটা 2 বা 2.5, ওদের যা মন চায়। এমসিকিউ ডিউতে হয়তো একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ দিতে পারে, বুয়েটে মনে হয় 5টা কি 6টা দিবে। তাহলে সব মিলাই মোটামুটি এই একটা চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারের ডিসাইডার চ্যাপ্টার গুলোর মধ্যে অন্যতম, মানে সামান্যতম গ্যাপ রাখা যাবে না এরকম, মানে যা আসবে সব পারতে হবে। তো এইটার জন্য এই চ্যাপ্টারটা একটু কেয়ারফুলি সবসময় দেখবা। আর তোমার একটা পার্টের অঙ্ক আমরা এখন পর্যন্ত করাইনি, এটা এখন আমি করাবো। সেটা হচ্ছে ক্যালোরিমিটার ব্যবহার করে এনথালপি নির্ণয়, বা অন্য মানে তোমার প্র্যাকটিক্যালি আমরা যে এনথালপি নির্ণয় করি, তোমাদের প্র্যাকটিক্যাল বইতে যে রিলেটেড ম্যাথ গুলো আছে বা পুরান হাজারিতে এরকম কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলা আমরা আগের বার পুরোটা দেখানো হয়নি, এই ম্যাথগুলো একটু আমাদের একটু দেখতে হবে। এটা হলে মোটামুটি এই চ্যাপ্টারের শেষ। আচ্ছা, একটা ম্যাথ দিচ্ছি, সবাই একটু দেখো, ঠিক আছে?
এই ম্যাথটা সবাই একটু করার ট্রাই করো তো, এটা গত বছরের বুয়েট কোশ্চেন। হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে ক্লিয়ার ম্যাথটা? জি। সবাই একটু ট্রাই করো। আচ্ছা, আর বেশি টাইম দিব না, ততক্ষণ অ্যাটলিস্ট দেখা তো হয়েছে অঙ্কটা পুরোপুরি। কারো কাছে কোশ্চেন ব্যাংক থাকলে একটু পাশে রাখো। গত বছরের বুয়েট মানে 2019, গত বছর তো না, 2019-এর বুয়েটের 44 নাম্বার কোশ্চেন। তাহলে এবার আসো এটা সলভে যাওয়া যাক। প্রথমে দেখো, আগে হিসাব করতে হবে আমার পানি কয় মোল উৎপন্ন হচ্ছে, কারণ প্রশমন তাপ হিসাব করা হয় পানির রেসপেক্ট, অন্য কিছু না। কিন্তু তোমাকে হিসাব করতে হবে পানি কয় মোল উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে বলো এখানে পানির মোল সংখ্যা কত? 0.025। 50 ইন্টু কত কত ছিল ভুলে গেছি। আয়তন কত ছিল এনে হয়েছে? 50 ml। 50 ml into 0.5 আর ঘনমাত্রা 0.5 দাদা। 0.5। 0.5 ডিভাইডেড বাই 1000, এটাই তো? জি ভাই। ফাইন। তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল। ওকে, এখন শোনো, আমরা তাপ বের যেটা করব, মানে মোট উৎপন্ন তাপ, এই তাপ বের করার সূত্রটা হচ্ছে এম এস ডেল থিটা। এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখন তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা কি কেউ জানো? কারো মনে আছে 9-10 এর জিনিস? কোন বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে আরে পরিমাণ বাবা, তাপের ম্যাথমেটিক্যাল বড় না, বাংলা সংজ্ঞা চাইনি। C = ms।
সি ইকুয়াল টু এমএস, এটাই জানতে চাচ্ছি। তাপ ধারণ ক্ষমতা যদি দেওয়া থাকে, তাপ ধারণ ক্ষমতা দেওয়া থাকলে সি ইকুয়াল টু এমএস। তোমরা এককগুলোর দিকে তাকাইলেও বুঝবা, বুঝছো, যে এককগুলোর দিকে তাকাইলেও বুঝবা যে কোনটা থেকে কিভাবে কিউ পাওয়া যাবে। তাহলে এখন আসো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের জন্য কিউ কত? সি দেওয়া আছে, ডেল থেটা দেওয়া আছে। ক্যালোরিমিটারের জন্য কিউ বের করা খুব সহজ, সি আর ডেল থেটা গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে দ্রবণের জন্য। দ্রবণের জন্য দেখো এস দেওয়া আছে, ডেল থেটা দেওয়া আছে, এমটা দেওয়া নাই। এমটা কেমনে পাবো? ঘনত্ব থেকে। ঘনত্ব থেকে। ঘনত্ব সমান রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারি রো ভি। ঘনত্ব দেওয়া আছে, ভি এর মান কত হবে? 100 মিলিলিটার। এই দুইটার আয়তনের যোগফল, NaOH আর HCl এর আয়তনের যোগফল। এই দুইটার আয়তনের যোগফল হচ্ছে যা আসে তাই। তাহলে আমার মোট কিউ হবে QC প্লাস QS। এই দুইটা যোগ করলে আমরা মোট কিউ পাবো। এই কিউটা কত মোলের জন্য? 0.025। এই যে এই মোলটার জন্য 25 × 10⁻³ তাহলে আমার জি। ডেল এইচ কত হবে? 1 মোলের জন্য যেটা আসে। অর্থাৎ এটা দিয়ে কিউ কে এই মোল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা ডেল এইচ পাবো। সেটাকে আবার আরেকটা 10⁻³ দিয়ে গুণ দিয়ে কিলো জুলে নিতে হবে। তুমি যদি সরাসরি কিউ কিলো জুলে বের করো প্রবলেম নাই, আদারওয়াইজ কিউ অ্যাজ ইউজুয়াল জুলে বের করলা। এইখানে ফাইনালি ডেল এইচ ক্যালকুলেট করার সময় একটা 1000 দিয়ে ভাগ বা 10⁻³ দিয়ে গুণ দিয়ে এইখানে একবারে কিলো জুলে বাইর করতে পারো। আমার বোর্ডে জায়গা খুব বেশি না, আমি মানগুলো লিখলাম না, মানগুলো মুখস্থও নাই। তোমরা একটু আগে অঙ্কটা দেখছো, জাস্ট জায়গায় জায়গায় মানগুলো বসাই দিলে আরামসে মিলে যাবে। তাইলে ক্যালোরিমিটার ব্যবহার করে যে এটা শুধু হচ্ছে প্রশমন তাপের জন্য, সেম স্টাইলে দহন তাপ, সেম স্টাইলে দ্রবণ তাপ, তিনটা জিনিস, প্রশমন তাপ, দহন তাপ, দ্রবণ তাপ, তিনটাই সেম স্টাইলে বের করা সম্ভব। তিনটার জন্যই আমরা ক্যালোরিমিটার ব্যবহার করি। এখন বলো ক্যালোরিমিটার দিয়ে দহন, দ্রবণ এই তিনটা করা যাবে কিনা? এই অঙ্কগুলো পাবা পুরান হাজারীর উদাহরণ। আমি না হয় একটা স্ক্রিনশট দিয়ে দিব। পুরান হাজারীর উদাহরণে তোমাদের নতুন বই তো মেবি অ্যাড করছে, নতুন হাজারিতেও মেবি অ্যাড করছে। আমার একেবারে লেটেস্ট 2 বছর এডিশন দেখা হয়নি, মেবি আছে, না হলে পুরান হাজারিতে পেয়ে যাবে। পুরান হাজারির উদাহরণ তো সব করতে দিছে, ওর মধ্যে এর একটা অঙ্ক আছে। আর প্রিভিয়াস ইয়ার বুয়েট কোশ্চেন তো দেখতেছি। আচ্ছা, আর বুয়েট 17-তে সিপিসিভির একটা ম্যাথ আছে, দেখো এইটা একটু সবাই দেখো। আমি এটা নেক্সট দিন ক্লাসের শুরুতে করাবো, শুক্রবারে ক্লাসের শুরুতে বুয়েট 17-তে দেখো একটা সিপিসিভির ম্যাথ আসছে। আমার বোর্ডটা একটু ময়লা, বুঝছো, ক্লিয়ার বোঝা যাবে না। সিপিসিভির একটা ম্যাথ মুখে বলি, এই ম্যাথটা একটু সবাই দেখে রাখো। আমি এটা পরশুদিন ক্লাসে করাবো। আচ্ছা, পরশুদিন তো শুক্রবার, নামাজ থাকবে, 2টার পরে ক্লাস নিব, সমস্যা আছে? না দাদা। ওকে, অন্য দাদার এক্সাম কি রুটিন অনুযায়ী হবে? একদিন 25 তারিখ? পিছাইতে পারি, 25-26 আছে তো, এটা হয়তো 26-27 নাহলে 27-28 নিব। পরশুদিনের ক্লাসটা নিয়ে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা। পরশুদিনের ক্লাসের পর এক্সামে হয়তো কিছু পলিসিও চেঞ্জ করব, আমি বলবো না। পরশুদিনের ক্লাসের পর এক্সাম নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? ভালো থেকো, আমি রেকর্ডিংটা আধা ঘন্টা পর দিয়ে দিচ্ছি। ওকে, ও জৈব যৌগ থেকে গুচ্ছতে এমসিকিউ আসবে অ্যাজ ইউজুয়াল, ডিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আর বোর্ড কোশ্চেন গুলো ভালো মতো দেখলেই চলবে। যদি গুচ্ছতে জৈব যৌগ আলাদা কোনো কোশ্চেন হবে না, ডিউর কোশ্চেন প্যাটার্নটা বোর্ডে যেরকম আসে জৈব যৌগ থেকে বোর্ড এমসিকিউ এরকম, গুচ্ছতে জৈব যৌগের জন্য আলাদা কিছু। ডিউর প্রিপারেশন থাকলে গুচ্ছের প্রিপারেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আটকাবে না।
কিন্তু আইসিটি বাংলা ইংলিশ এই জায়গাটা একটু কেয়ারফুল হইতে হবে। ওকে, লিভ মি।